তো বন্ধুরা, গুড মর্নিং, স্বাগতম আরও একবার আপনাদের সবাইকে। তো এটা হচ্ছে হোটেল এভারেস্ট গ্লোরির কর্ণধার মিস্টার বাপ্পা নস্কর। আপনারা সবাই ভালো করে চেনেন। সাজানো গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে রুম নাম্বার 202, 4 বেডেড। তো বন্ধুরা, এসে পৌঁছে গেলাম আই লাভ মিরিক। একটু আগে বিভৎস মেঘ ছিল, মেঘ সরে যাওয়াতেই দেখুন ভিউ। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। রেনকোট খুলতে হলো। পাহাড় থেকে নিচে চলে এসেছি, এই যে রোদ। এবার বাড়ি যাওয়ার পালা। থ্যাংক ইউ হোটেল স্টার। রাত পার করছি। এটা হচ্ছে তারামা হোটেল অ্যান্ড সুইট, কৃষ্ণনগর। রাস্তায় এদের থেকে সাবধান। এই যে গরুর পাল দেখছেন তো। চলে এসেছি পানিঘাটা মোড়। পানিঘাটা মোড় থেকে রাইট নেব, নিয়ে পৌঁছে গেছি। এটা কিন্তু গাজল, মালদার গাজল কদুবাড়ি মোড়। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। চলে এসেছি বারাসাত। গুড মর্নিং, স্বাগতম আরও একবার আপনাদের সবাইকে। এই পর্বে দার্জিলিংয়ের অনেক কিছু আমি আপনাদের দেখিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখন এই মুহূর্তে পুরো রেডি, মানে ভেতরে সব গিয়ার পরা আছে, রেনকোট পরে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে। আর দার্জিলিং থেকে নামার পর যদি বৃষ্টি না পাই তাহলে আবার রেনকোট খুলে দেবো। সো রানিং অবস্থায় বৃষ্টি চলে এলে তখন কিছু করার থাকবে না, তাই আগে ভাগেই পরে নিয়েছি ভেতরে সব গিয়ার, এবং পরে উপর দিয়ে রেনকোট পরে নিয়েছি। আজকের গন্তব্য কোথায়? আজকে কিন্তু বাড়ি ফেরার পালা। আজকে দার্জিলিং থেকে সরাসরি কিন্তু কলকাতা। সো এই যাত্রাপথে যাওয়ার সময় কি কি অভিজ্ঞতা হয় দেখাবো খুব শর্টকাটে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। পাহাড় থেকে বাড়ি ফেরার সময় কিভাবে নামবেন বা কি কমপ্লিকেশন হয় সেগুলো তুলে ধরবো। সঙ্গে থাকুন, স্টে টিউন। আর এই হচ্ছে অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো এই মেঘের মধ্যেই আজকে বেরোবো। যেতে যেতে কী কমপ্লিকেশন হয়, রাস্তায় কি প্রবলেম হয় জানি না, ফার্স্ট টাইম নামবো। সো চলুন এগিয়ে যাই, এবং যাত্রাপথে আবার দেখা হবে। হোটেল এভারেস্ট গ্লোরি। আপনারা যদি কখনো দার্জিলিংয়ে আসেন, সব থেকে দারুণ ভিউ পাওয়ার জন্য কিন্তু এই এভারেস্ট গ্লোরি হোটেলে আপনারা এসে থাকতে পারেন। তো এটা হচ্ছে হোটেল এভারেস্ট গ্লোরির কর্ণধার মিস্টার বাপ্পা নস্কর। আপনারা সবাই ভালো করে চেনেন, এর আগেও বহুবার দেখেছেন। এই বর্ষায় কি কোনো ছাড় আছে, মানে যদি কেউ আসে? ছাড় মানে এখন তো অফ সিজন, এখন 50% অবধি ডিসকাউন্ট। আরে বাহ বাহ বাহ, অসাধারণ। তো আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই বাপ্পা সম্বন্ধে, বিকজ বাপ্পা নস্কর এর আগে আপনাদের বহুবার সার্ভিস দিয়েছে এবং আপনাদের সব থেকে ভালো সার্ভিস দিয়ে আপনাদের সন্তুষ্ট করেছে। বর্ষায় যদি কখনো আসেন তাহলে কিন্তু এই যে হোটেলের সব প্রত্যেকটা ফ্লোর দেখিয়েছি এবং রুম তুলে ধরেছি রিজনেবল প্রাইসে। একেবারে ঘোরা থেকে শুরু করে A to Z সব ফ্যাসিলিটি কিন্তু একই ছাদের তলায় পাবেন। দ্য জার্নিস হোটেল অ্যান্ড রিসর্টস এর পক্ষ থেকে হোটেল এভারেস্ট গ্লোরি আপনাকে স্বাগতম জানাচ্ছে। থ্যাংক ইউ। नमस्कार। चिकन हो जाएगा? नहीं, रूम में भैया और सर जाएगा नहीं। এটা 205, একটা সিঙ্গেল বেড, ডাবল বেড, টিভি। এটা হচ্ছে রুম নাম্বার 202, 4 বেডেড, 6 বেডেড। ও সরি, এটা হচ্ছে 6 বেডেড রুম, নন ভিউ রুম। এখানে 6 জন থাকা যাবে। সাজানো গোছানো হয়ে গেছে।
পেছনে ফুল ব্যাগ পুরো ওয়াটারপ্রুফ করে দিয়েছি, আর ট্যাঙ্ক ব্যাগ আছে। মোটামুটি এখন যেভাবে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো বাইক কিন্তু ভেজা। আর এটা হচ্ছে হোটেল এভারেস্ট গ্লোরির বাইরে, যেখানে আপনি আপনার বাইক কিন্তু পার্ক করতে পারেন। সারা রাত পড়ে থাকলে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এদিক দিয়ে একটা, পেছন দিক দিয়ে একটা এন্ট্রেন্স আছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাড়ার গাড়ি। শিলিগুড়ি থেকে কেউ ভাড়া নিয়ে এসেছিলো, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারেনি, তো এখানে আছে বাইক কোম্পানি থেকে এসে ওরা নিয়ে যাবে পরে। এটার জন্য প্রতিদিন 1100 টাকা দিতে হয়েছে, হান্টার 350। তো প্রিয় বন্ধুরা, বাইক স্টার্ট হয়ে গেছে। বর্ষার পাহাড়, বৃষ্টি ভেজা পাহাড়, পাশে টয় ট্রেনের লাইন। আর এই বর্ষায় বাইক চালানোর একটা আলাদা মজাই আছে। বাই বাই ঘুম স্টেশন, আবার দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন দেখুন, কার্শিয়াং থেকে ঘুম স্টেশন অবধি রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এরকম গাড্ডা পাবেন, আর রাতের বেলা যদি আসেন তাহলে বুঝতেই পারছেন রাতের বেলা কীরকম কী হবে। এবার আমি এখান থেকে নিয়ে নেবো ডান দিক, সোজা চলে যাব। সোজা গেলে পাবো কিন্তু কার্শিয়াং রোহিণীর রাস্তাটা। তো আমি এটা দিয়ে মিরিক হয়ে যাব, লেপচা জগৎ মিরিক। এটা বাড়ি, থাকার বাড়ি, কি সুন্দর সাজিয়েছে। আবার চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগৎ স্টার্ট এখান থেকে। লেপচা জগতের সৌন্দর্যটাই আলাদা, মানে এত বিউটিফুল। দুদিকে পাইন গাছ, মাঝখান দিয়ে রাস্তা, তার মধ্যে থেকে আবহাওয়া মানে ক্লাউড ভেসে আসছে, মেঘ ভেসে আসছে। দেখুন মেঘের মধ্যে দিয়ে রাইড, কি রোমান্টিক ওয়েদার। আর এই যে পাহাড়ে যে কুকুরগুলো থাকে না, এই কুকুরগুলো দেখে কিন্তু কখনো প্যানিক হবেন না। হয়তো আপনি রাইড করছেন, আপনার জোরে বাইক চালাচ্ছেন, কুকুর আপনাকে তাড়া করলো, একদম স্লো হয়ে যান, ও আপনাকে একেবারে কিন্তু বাইট করবে না বা কামড়াবে না। এখন অবধি 3 জায়গায় এরকম আমার সাথে হলো। আস্তে আস্তে কুকুর যে দেখছে বাইক নিয়ে এগোচ্ছি, দৌড়ে আসছে, স্লো হয়ে গেলাম, সামনে এলাম, একটুখানি সুরসুরে আওয়াজ দিলাম, ব্যাস নর্মাল এগিয়ে চললাম। তো এগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস, যেগুলো থেকে আপনি বিশেষ করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন এইসব জিনিস থেকে। তো এতক্ষণ আপনাদের আমি অনেক কিছুই দেখালাম বন্ধুরা। তো এই যে সুন্দর একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে ঠিক সীমানা ভিউ পয়েন্ট। যখন আপনারা পেরিয়ে মিরিকের দিকে আসবেন বা আপনার পশুপতি ফটকের দিকে আসবেন, নেপাল পশুপতি ফটক, এখন যেতে যেতেই আমি আপনাদের দেখাবো নেপাল পশুপতি ফটক।
যেহেতু আমি কলকাতা ফিরছি তাই জায়গাগুলো পুরো ডিসক্রাইব করছি না, আমি আপনাদের দেখিয়ে যাব যতটা সম্ভব দেখাবো, এবং বাড়িতেও ফিরতে হবে। আর এত সুন্দর পরিবেশ, এই যে বর্ষার সময় গ্রিনারি, এই সৌন্দর্য কিন্তু একমাত্র আপনি বর্ষার সময় পাবেন, এবং যদি বাইকে আসেন তাহলে কিন্তু প্রাণ খুলে উপভোগ করতে পারবেন। দেখুন আমার সামনে কি সুন্দর পরিবেশ, ঝাউবন, পাইন ফরেস্ট, সব কিছু। আর এই কথা বলতে বলতে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে গেলাম কিন্তু সেই বহু কাঙ্ক্ষিত পশুপতি ফটক। পশুপতি ফটক থেকে কিন্তু আপনি নেপাল যেতে পারেন। সামনে ডান হাতে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন অফিস। তো এই ইমিগ্রেশন অফিস থেকে আপনি নেপাল যেতে পারেন। এখানে আপনার শুধু লাগবে আধার কার্ড। আধার কার্ড হলে আপনি যদি ভারতীয় হন তাহলে কিন্তু আপনি নেপালে গিয়ে ঘুরে আসতে পারেন, আপনার শপিং কেনাকাটা করতে পারেন। ট্যুরিস্টের কিন্তু প্রধান আকর্ষণই হচ্ছে দার্জিলিং আসার পর যে আমি আগে পশুপতি ফটকে যাব, ওখান থেকে নেপাল ঘুরে আসব। কেননা দার্জিলিং থেকে মিরিক হয়ে যদি আপনি শিলিগুড়ি ফেরেন, কিংবা শিলিগুড়ি থেকে যদি আপনি মিরিক হয়ে দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু আপনি পশুপতি ফটক পাবেন। আর এই মিরিক হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। দেখতেই পাচ্ছেন ডান দিকে বাদিকে অসংখ্য ট্যুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, পশুপতি ফটক থেকে বেরিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। তো মিরিক যেতে যেতে কিন্তু নেপালের একটা ছোট্ট গ্রাম আপনাদের জন্য পড়বে। সেই গ্রামটা কিন্তু আপনারা কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন, রেস্টুরেন্ট আছে, বসার জায়গা আছে, খেতে পারেন। আর ব্লাইন্ড টার্নে কিন্তু সবসময় একটা হর্ন দিয়ে উঠবেন, যেহেতু আপনার পাহাড়ে অপোজিট সাইড থেকে কোন গাড়ি আসছে সেটা কিন্তু চট করে দেখা যায় না, তো একটা হর্ন দিয়ে দেবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ছোট্ট জিনিস কিন্তু খুব কার্যকরী। আর আমার ডান দিকে কিন্তু নেপাল, আমি এখন আছি পশ্চিমবঙ্গে। আর সীমানাটা এমনভাবে ভাগ করা, এই যে ডান দিকের বাড়িগুলো এগুলো সব হচ্ছে নেপালি। আর এই যে ছোট্ট গ্রামটা, এই গ্রামটা কিন্তু সুন্দর, অপূর্ব সুন্দর গ্রাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো আপনারা এখানে এসে বসে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে অপোজিটের বিউটিফুল ভিউ আপনারা এনজয় করতে পারেন। তো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। লুক অ্যাট দ্য বিউটি, শুধু বিউটিটা দেখুন, মানে না দাঁড়িয়ে পারলামই না। গাড়ি স্টার্ট বন্ধ, নামবো। Look at the view. আর দার্জিলিং, মানে দার্জিলিংয়ে এত সৌন্দর্য, এত বিউটি আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। এই দেখুন মেঘ ভেসে আসছে, ঢেকে যাচ্ছে সব। জাস্ট বাইক থেকে নামার আগে কিন্তু পরিষ্কার ছিল, দেখুন এই সব ঢেকে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এসে কিন্তু হাজির হলাম গোপালধারা টি স্টেট। এটা হচ্ছে গোপালধারা টি স্টেট। এই গোপালধারা টি স্টেট থেকে কিন্তু আপনি দার্জিলিংয়ের অরিজিনাল দার্জিলিংয়ের চা টেস্ট করতে পারেন। প্রচুর রেস্টুরেন্ট আছে, এখানে বসে খেতে পারেন, এবং যাওয়ার সময় কিন্তু সঙ্গে করে কিনে নিয়ে যেতে পারেন। সো এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কিভাবে এনজয় করবেন। তবে গোপালধারা টি স্টেট কিন্তু ল্যান্ডস্কেপের জন্য দারুণ অপূর্ব একটি জায়গা। আপনারা এনজয় করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে। তো ফ্রেন্ডস,
এটা হচ্ছে মেরিক বাজার পার করলাম, আর আই লাভ মেরিক সাইনটার সামনে যাব। সো ওয়েলকাম টু মিরিক লেক। এটাও কিন্তু খুব ফেমাস একটা স্পট মিরিক লেক। মিরিক থেকে আপনি যখন ফিরবেন দার্জিলিংয়ের দিকে তখন পাবেন, এবং দার্জিলিং থেকে যখন মিরিক যাবেন তখনও পাবেন। মিরিক ফায়ার স্টেশনের পাশ দিয়ে হচ্ছে রাস্তা। যারা সাইট সিন করতে আসবেন তারা কিন্তু মিরিক ভিউ পয়েন্টের সাথে সাথে মিরিক লেকটা অবশ্যই ভিজিট করবেন। পাহাড় থেকে সমতলে নামছি, হয়তোবা আবার উঠতে হবে। এই ওঠানামা চলছে এখনো, পরবর্তী স্পটে গিয়ে আবার দেখা হবে। মেঘ এত মেঘ, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, প্রত্যেকটা গাড়ি কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, স্লো যাচ্ছে। বন্ধুরা, একটু আগে বিভৎস মেঘ ছিল, মেঘ সরে যাওয়াতে দেখুন ভিউ। আমি একটু ওয়েট করছিলাম, আর এই দেখুন মিরিক থেকে নিচের ভিউটা দেখুন। এটার জন্য অপেক্ষা করছিলাম, মেঘটা সরলে পরে আপনাদের দেখাবো। রূপসী, দার্জিলিং, এখন দাঁড়িয়ে আছি মিরিকে। এই অপরূপ দৃশ্য দেখার জন্যই কিন্তু আসা। আর ওই আমার সামনে দেখা যাচ্ছে সমতল শিলিগুড়ি। এরপরে ধীরে ধীরে নেমে যাব, এখান থেকে নামা শুরু হবে। রাস্তাটা দেখুন। সামনেটা হচ্ছে কার্শিয়াং, যেটা মিরিক হয়ে যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং। বাই বাই কার্শিয়াং, বাই বাই দার্জিলিং, আবার দেখা হবে। এবার সমতলে নামার পালা। ওই যে হচ্ছে শিলিগুড়ি, ওটা হচ্ছে শিলিগুড়ি। পাহাড় থেকে এবার নামছি। এই পাহাড়ের ভালোবাসা, এই পাহাড়ের টান কিছুতেই ছাড়া যাবে না, ছাড়তে পারবও না। আবার হয়তো বা কোনো একদিন হাজির হয়ে যাবো অন্য কোনো এক পাহাড়ে। পাহাড় থেকে সমতল। মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে পাহাড় থেকে নিজে নামছি, মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যদিও বাড়ি ফিরতেই হবে, সারা জীবন তো আর পাহাড়ে থাকবো না, ঘুরতে আসবো, নিজে আসবো, আপনাদেরও দেখাবো। নেমে গেলাম পাহাড় থেকে নিচে সমতলে, এখনো নামিনি, কিছুটা বাকি আছে, বাট অলমোস্ট। এখান থেকে দুধিয়া হয়ে
পানিঘাটা হয়ে উঠবো বাগডোগরায়, আর শিলিগুড়ি আর ঢুকবো না। শিলিগুড়ি ঢোকার কোনো দরকারই নেই, এখান থেকে সরাসরি বাগডোগরা চলে যাব, বাগডোগরা থেকে সোজা NH ধরে নেবো। বন্ধুরা যারা যারা এই ব্রিজটা ক্রস করেছো কমেন্ট করে অবশ্যই বলবে। লুক অ্যাট দ্য ভিউ। ফুটবল ম্যাচ হচ্ছে পাহাড়ের ওপর। এবার গরম লাগছে, এবার জ্যাকেট খুলতে হবে, কারণ এখানে একেবারে গরম, উল্টো ওয়েদার। রেনকোট খুলতে হলো, পাহাড় থেকে নিচে চলে এসেছি, এই যে রোদ আর রাখা যাচ্ছে না। আর বাকি প্যান্টটা থাকবে, নিচের প্যান্টটা থাকবে, কারণ আবার যদি বৃষ্টি আসে তাহলে আবার পড়তে হবে। তো সমতলে আপনাদেরকে আবার স্বাগতম, এবার এগিয়ে যাওয়ার পালা। তো চলে এসেছি, এটা হচ্ছে পানিঘাটা ব্রিজ। পানিঘাটা ব্রিজ হয়ে আমি বেরিয়ে যাবো সোজাসুজি বাগডোগরা। এই ব্রিজটায় অনেকে এসছেন মিরিক থেকে ফেরার সময়, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা হচ্ছে পানিঘাটা বাজার, সমতলে চলে এসেছি, এখন পানিঘাটা বাজার ক্রস করছি। রাস্তায় এদের থেকে সাবধান, এই যে গরুর পাল দেখছেন তো, এই গরুর পাল আপনার ডান দিক বাঁ দিক যে কোনো জায়গায় যেতে পারে, তো স্লো স্লো যাবেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই দেখুন অবস্থা, পুরো রাস্তা জুড়েই এদের আধিপত্য। চলে এসেছি পানিঘাটা মোড়, পানিঘাটা মোড় থেকে রাইট নেব, নিয়ে সোজা বাগডোগরা। পানিঘাটা মোড় বাগডোগরা, এটা বাগডোগরার মধ্যে পড়ে। আর NH আমার সামনে দেখতে পাচ্ছেন, NH এখন সিগন্যাল খুলে গেছে, এবার যাব। বন্ধুরা রাত বাজে এখন 8:20। ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগের লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। তো জার্নি কিন্তু চলছে, জার্নি কখন শেষ হবে, কলকাতা কখন পৌঁছাবো আমি আপনাদের আপডেট করব, কত দূরে গিয়ে থামলাম সেটাও দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, এনজয় করুন। হ্যালো বন্ধুরা, আবার আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য চলে এলাম। পৌঁছে গেছি, এটা কিন্তু গাজল, মালদার গাজল কদুবাড়ি মোড়। তো কদুবাড়ি মোড় থেকে আপনার কলকাতা এখন অনেক কিলোমিটার বাকি, প্রায় 350-400 কিলোমিটার মতো বাকি। তো আজকে মালদাতে স্টে করব। মালদা এখান থেকে আপনার 27 কিলোমিটার। তো মালদা আমার পরিচিত একটা হোটেল আছে, সেখানেই থাকবো রাতে, আগে বুক করে দিয়েছি ফোন করে।
তারপরে কাল সকালে ফ্রেশ হয়ে আবার বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মালদা। গতকাল রাত 11:30টার সময় পৌঁছে গেছিলাম, 11:30 11:45 এরকমই হবে। তো মালদায় থেকে গেছিলাম, স্টে করেছিলাম আর সস্তায় খুব ভালো একটা হোটেল। এটা হচ্ছে 420 মোড়ে আপনার হোটেল স্টার। 420 মোড়ের একদম পূর্বাঞ্চল হোটেলের পাশে হচ্ছে এই হোটেল স্টার। 370 টাকায় আপনার এরকম একটা সিঙ্গেল বেড, টিভি নেই, দরকার পড়ে না, হ্যাঙ্গার, বসার জন্য চেয়ার, আর এই কোমোড সিস্টেমের বাথরুম ফ্যাসিলিটি আছে, শাওয়ার আছে। এখন বাজে ঘড়িতে সকাল 9:30। তো মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে পড়বো আর দেখি কতক্ষণ লাগে কলকাতা পৌঁছতে। আস্তে আস্তে যাবো, রিল্যাক্সে যাবো, একদম অ্যাভারেজ ইকোনমিতে চালাবো। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। বাইরে কি হোটেলের ফটো দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে হোটেলের বুকিং নাম্বার, ফোন নাম্বার, আর এটা হচ্ছে রুম ট্যারিফ। তো চলে এসেছি হোটেলের বাইরে। এটা হচ্ছে হোটেলের বাইরের দৃশ্য। নিচে বাইক পার্ক করা যায়, নিচে গ্যারেজ আছে, সেখানে বাইক পার্ক করে দিয়েছি। ওখান থেকে এখন বাইক বার করব। আর এটা হচ্ছে রিসিপশন, সিসিটিভি ক্যামেরা সবসময় লাগানো থাকে। আর দাদা হচ্ছে বিশ্বজিৎদা, অমায়িক মানুষ, ফোন করলে পারে অবশ্যই কমিউনিকেশন করবে আপনাদের সাথে। আর এই যে গ্যারেজ, আমার বাইক ওই গ্যারেজের ভিতরে রাখা আছে, বার করব। তো বন্ধুরা, বাইক হয়ে গেছে রেডি, ব্যাকপ্যাক পুরো রেডি করে ফেলেছি। এবার বাড়ি যাওয়ার পালা। থ্যাংক ইউ হোটেল স্টার, রাতে খুব সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে গ্যারেজ, বলেছিলাম, এখান থেকে বাইকটা বার করলাম। বাইকের অবস্থা তো খারাপ, বুঝতে পারছেন, বসার সময় পাহাড় থেকে এসেছি, গিয়েই সার্ভিসিং করাতে হবে। সো চলুন, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। তো মালদা শহরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন সময় সকাল 11টা। ফ্রেশ হতে হতে, রেস্ট নিয়ে, তারপর রেডি হতে হতে সময় লেগে গেল 11টা বাজে। এখান থেকে এনএস ধরবো। মালদায় এই একটা প্রবলেম, সেটা হচ্ছে টোটো এত বেশি, টোটো মানুষের থেকে টোটো বেশি। মঙ্গলবাড়ি ব্রিজ, চলে এসেছি বাইপাস। বেশি দূর না, এই বাইপাস থেকে 420 মোড় হচ্ছে আপনার জাস্ট 1 কিলোমিটার। চলে এলাম ন্যাশনাল হাইওয়ে NH-12। আমার সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি বাদিক যান, গৌড় মালদা চলে যাবেন, গৌড় এবং মাহাদীপুর বর্ডার, মাহাদীপুর সোনামসজিদ বর্ডার চলে যাবেন এই জায়গাটা থেকে। ওই ব্রিজের এখনও যা কাজ বাকি, মোটামুটি 2 বছর মিনিমাম সময় লাগবে।
বন্ধুরা ধুলিয়ান পার করে চলে এসেছি। আমার সামনে হচ্ছে আপনার একটা ক্রসিং, যখন আপনারা মালদা থেকে আসবেন, আসার সময় ফারাক্কা পার করার পর এই যে ডান দিকে চলে যাচ্ছে রামপুরহাট, নলহাটি, আর এই সরাসরি চলে যাচ্ছে কলকাতা। তো আমরা সরাসরি যাব, স্ট্রেট যাব। আর যারা রামপুরহাট যেতে চান তারা কিন্তু ডান দিকের রাস্তাটা নিতে পারেন। তো চলে এসেছি আপনার বহরমপুর বাইপাস। বাদিকে গেলে কিন্তু বহরমপুর টাউন, বাদিকে রাস্তাটা চলে সরাসরি বহরমপুর টাউনের দিকে, আপনার ভাগীরথী ব্রিজের ওপর দিয়ে। আর ডান দিক দিয়ে নবনির্মিত বহরমপুর বাইপাস। তো বহরমপুর বাইপাস দিয়ে যাব এখন। আর সময় কম লাগবে, অনেক সময় কম লাগবে। আর খুব সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছেন কার্পেটের মতো রাস্তা। তো এনজয় করছি, খুব উপভোগ করছি জার্নি। তো পাহাড়ে এখন অবধি যত যত জায়গায় গেছে, রাস্তায় দেখলাম সুন্দর বাইক ওয়াশের অপশান আছে, 50 টাকা করে নিচ্ছে। তো এই যে ধুলোবালি, যত নোংরা পাথর, ছোটো ছোটো পাথরের কণা, এগুলো যে আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। প্রেসারে এটা ওয়াশিং চলছে এখন। বেলডাঙ্গা ক্রস করে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় হাতের বাহাতে এরকম প্রচুর বাড়ির সামনে সবাই আসে, যারা মোটামুটি একটা ইন্টারনেট সোর্স হিসাবে এটাকে বার করে রেখেছে। খুব ভালো লাগলো, এবং খুব চিপ রেট, 50 টাকা মাত্র। কি নাম কি রে? বাদশাহ। শাহরুখ খান? হ্যাঁ, শাহরুখ খান মানে তো বাদশাহ। হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? 5-এ? দেখে তো মনে হয় ক্লাস 7-8-এ পড়িস। হ্যাঁ, ভালো। তোর নাম টুটু? লজ্জা পাচ্ছিস কেন তুই? ঠিক আছে দাদা, আসি তাহলে। ঠিক আছে। এটা হচ্ছে তারামা হোটেল অ্যান্ড সুইট কৃষ্ণনগর। তো এখান থেকে এখন সরভাজা নিয়ে নিচ্ছি। আমার সরভাজা রেডি হচ্ছে। কৃষ্ণনগর আসবো আর সরভাজা নিয়ে যাবো না, এমন হতে পারে? তো যাওয়ার সময় সরভাজাটা অবশ্যই এখান থেকে নিয়ে যাচ্ছি, তারামা হোটেল অ্যান্ড সুইটস থেকে কৃষ্ণনগর। এই আমার সিম্বা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে একেবারে। ঘড়িতে বাজে এখন 4:35। আমি কৃষ্ণনগরে। কলকাতা, বাদিক গেলে শান্তিপুর। এই বোর্ডগুলো সময় ফলো করবেন, আপনার জন্য অনেক উপকারী হবে। তো একটা জায়গায় ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম, একটু চা বিস্কিট খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে দেখা যাচ্ছে বারাসাত, কাছড়াপাড়া বাদিকে, হরিণঘাটা বাদিকে, আর বারাসাত সোজা, মানে কলকাতা সোজা। এই জায়গাটা যদি কেউ আপনারা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই জায়গাটার নাম কি? আচ্ছা, হরিণঘাটা, সিমহাট। আচ্ছা সরি, এটা জায়গা হচ্ছে সিমহাট, হরিণঘাটা। আমি এখন এখানে এই ক্যাফেটায় যাব, লাভলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চা কফি কিছু খাবো, খেয়ে আবার বেরোবো। চলে এসছি বারাসাত। ওয়েলকাম টু কলকাতা।